প্রফেসর ইউনূস চমক দিতে ভালোবাসেন। তিনি সবাইকে অবাক করে হয়তো হঠাৎ করে আপনার গণভোটের ঘোষণা দিয়ে বসতে পারেন। জাতীয় সরকারের বিষয়ে ডক্টর মঞ্জুরুল হক, আপনার এই বিষয়ে কোনো ধারণা আছে যে একটা জাতীয় সরকার গঠনের কথা আমরা শুনতে পাচ্ছি? এইটা বিএনপি মহল থেকে এটা উচ্চারিত হচ্ছে এবং বিএনপি এটাকে জনপ্রিয় করার চেষ্টা করছে। জাতীয় সরকার গঠন হলে তারেক রহমানের উপরকার যে অভিযোগগুলো সেগুলো ধামাচাপা দিয়ে বা সেগুলোকে মিনিমাইজ করে তারেক রহমানকে জাতীয় সরকারের একটি পার্ট হিসাবে ঘোষণা করা যেতে পারে, এবং সেটা যদি করা হয় তাহলে বিএনপির জন্য এটা সাপে বর হবে, তাদের জন্য খুব এটা ফ্রুটফুল হবে। সেইটা ওদের একটা প্রস্তাবনা। এই প্রস্তাবনা জামাতের সায়েও আছে, আবার সায় নেইও। আর এই প্রস্তাবনা সরকারের জন্য আবার বুমেরাং। জাতীয় সরকার গঠিত হলে ইউনূস সরকারের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, ওইটি আর থাকে না। এবং জাতীয় সরকারকে ইউনূস সাহেবকে যদি নেওয়াও হয়, কোন পজিশনে নেওয়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। তাকে সরকারের প্রধান হিসাবে নেওয়া হবে না একজন সদস্য হিসাবে নেওয়া হবে সেটি কিন্তু বিএনপি পরিষ্কার করেনি। সুতরাং ওই জায়গাটা একটি দম্বজাল রয়ে গেছে। জাতীয় সরকারের ইস্যুটা বিএনপি আরো কিছুদিন হয়তো মাঠে নার্সিং করবে। একটা পর্যায়ে যে যখন দেখবে যে এর পিছনে জনসমর্থন আছে, তখন হয়তো এটা নিয়ে ড্রাইভ দিতে পারে। তার আগে এটা নিয়ে খুব একটা বেশি উচ্চবাচ্য হবে না। কিন্তু যেটি হওয়ার কথা ছিল যে সেইটি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে স্ট্যাক হয়ে পড়ে আছে। সেটি হলো যে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা সেইটিকে রিট করে ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে আনার পরে তত্ত্বাবধায়ক সরকার যে শেখ হাসিনা আমলে ব্যান ছিল সেটি আর ব্যান থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার পুনরায় গঠিত হতে পারে। সেই রায়টি ঘোষণা না হয়ে হেল্ড আপ হয়ে আছে। তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা বর্তমান সরকার আনতে চান না, এবং বিএনপিও সেইটি আনার জন্য খুব জোরালো কোনো ভূমিকা নিচ্ছে না, এবং এখানে সেনাপ্রধানের কোনো ভূমিকা নেই, সে কারণে উনি নিচ্ছে না। এখানে ভূমিকাটা হচ্ছে আমাদের কোর্ট সুমোটো করতে পারে, আমাদের সুপ্রিম কোর্ট সুমোটো করতে পারে, আপিল ডিভিশন সুমোটো করতে পারে, কিন্তু তারা বালক দিগের কর্তৃক নির্বাচিত বা নির্দেশিত হয়ে তারা আদালত পরিচালনা করছেন, তাদের উপরে আমি ভরসা করি না। বুঝতে পেরেছি। জাতীয় সরকারের ব্যাপারে জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কিছু বলবেন? এরকম কোন প্রস্তাবনা, এরকম কথাবার্তা খুব প্রগাঢ় হচ্ছে। দেখুন, প্রফেসর ইউনূস চমক দিতে ভালোবাসেন। তিনি সবাইকে অবাক করে হয়তো হঠাৎ করে আপনার গণভোটের ঘোষণা দিয়ে বসতে পারেন, এবং গণভোটের মাধ্যমে একটি অন্তর্বর্তী তৃতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার কাজে প্যারিসে ফিরে যেতে পারেন। সেরকম কাণ্ড হতে পারে, কারণ উনি খুব সাবধানী খেলোয়াড়, এবং কোনো অবস্থায় তিনি তার জীবন বিপন্ন হোক, সম্মান ভুলুণ্ঠিত হোক, সারা জীবনের ক্রেডিবিলিটি জিরো হয়ে যাক, এমনটি করবার মতো গোয়ার গোবিন্দ লোক তিনি নন। তিনি ব্যবসায়ী মানুষ। তার পিতার কাছ থেকে যে ব্যবসা তিনি শিখেছেন, বন্ধক ব্যবসা, সেখান থেকে আপনার পুরো দেশকে বন্ধক দিয়ে দেওয়ার একটা জায়গায় কিন্তু নিয়ে গেছেন। সুতরাং এটা অংশ তো দিলেন না পুরোটা দিলেন, সবকিছু এখন নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির উপর। ধন্যবাদ। জনাব মঞ্জুরুল হক, আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে বন্দরের ব্যাপারে, বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এমনকি করিডোর নিয়ে নাকি একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে, এমন একটি মন্তব্য তিনি করেছেন। তিনি এতটা অ্যাডামেন্ট কেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য, তারপরে একটা করিডোর দেওয়ার জন্য? যে নামেই ডাকেন না কেন, বিষয়টা তো করিডোরই, রাইট? সো উনি এই দুটি বিষয় এত অ্যাডামেন্ট কেন? তার যারা ক্রিয়েটর, তাদের কাছে তিনি কমিটেড। জি, তাদের কাছে তিনি কমিটেড যে তিনি কি দেবেন। যেমন ধরুন যে তিনি চীনে গেলেন, চীনে যে কমিটমেন্ট করে এসেছিলেন যে আপনারা 7 সিস্টার একটা ল্যান্ডলক জোন, আপনারা এখানে এসে, আপনারা চট্টগ্রামে এসে যত খুশি আপনাদের জায়গা নিন, আপনারা এখানে ব্যবসা করুন, আমরা গার্ডিয়ান অফ দ্য ওশান।
হ্যাঁ, তো চীনকে উনি আহ্বান করেছিলেন সেখানে আসুন, আপনারা লালমনিরহাটে আমাদের একটি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, আপনারা সেটা রিনোভেশন করে সেখানে আপনারা বিমান টিমান রাখতে পারেন, সেইটি আপনাদের স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট হবে। আপনারা মংলা পোর্ট আধুনিকায়ন করতে পারেন, আপনারা বাংলাদেশে ইনভেস্ট করতে পারেন এবং সেই ইনভেস্টগুলো সব প্রফিটেবল হবে। ইনি প্রপোজাল দিয়ে এসেছিলেন, উনি জাপানকে প্রপোজাল দিয়ে এসেছেন। তো সেই তিনি যখন তার যারা ক্রিয়েটর তাদেরকে যখন তিনি কমিটমেন্ট করে এসেছিলেন যে আমি এই দুটো জিনিস অবশ্যই দেব, তার একটি হচ্ছে কোনো একটি জায়গায়, চট্টগ্রামের বাফার জোনের কোনো একটি জায়গায় আমি একটি ঘাঁটি করতে দেব। সেটি টেকনাফে হতে পারে, সেটি সেন্ট মার্টিনে হতে পারে, সেটি আমাদের শিলখালিতে হতে পারে, কক্সবাজারে হতে পারে। এটি ঘাঁটি দেব এবং চট্টগ্রাম পোর্টকে আমরা পরিচালনার জন্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে দেব, যে কোম্পানিটা আপনাদের প্রফিটেবল। এখন এরকম পোর্ট কিন্তু বিভিন্ন কোম্পানিকে লিজ দেওয়া বিভিন্ন দেশের সিস্টেম আছে, বিভিন্ন দেশ এটা দিয়ে থাকে। আমরা যদি রেফারেন্স দেখি যে কোরিয়া থেকে শুরু করে এই এন্টার যে এশিয়ান, পূর্ব এশিয়া, এশিয়ার যে বেল্ট, এখানে অনেক দেশই নিজেদের পোর্ট বিদেশি বিভিন্ন এক্সপার্ট যারা হ্যান্ডেলার তাদেরকে দিয়ে হ্যান্ডেল করায়, আছে এরকম। কিন্তু উনি যে স্বপ্নটি দেখাচ্ছেন সেইটি হচ্ছে অলীক স্বপ্ন। উনি বলছেন যে এই হ্যান্ডেলারদের সাথে বাংলাদেশের যারা লোকজন আছে তারা এই কাজটা ভালো করে শিখে নেবে, শিখে নেওয়ার পরে আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের এই লোকগুলো বিশ্বের অনেক জায়গায় পোর্ট হ্যান্ডেল করবে। পোর্ট হ্যান্ডেল করে আপনাদের কোটি কোটি ডলার আমাদের ইনকাম হবে। এই জিনিসগুলো হচ্ছে অলীক স্বপ্ন, জাস্ট অলীক স্বপ্ন এগুলো, ফর নাথিং এই কথাগুলো বলা। কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু করে অনেক কিছু করতে পারি, কিন্তু কতগুলো লিমিটেশন আছে আমাদের, তাই না? আমরা চাল এক্সপোর্ট করতে পারি, কোন একটি বছর আমরা চাল এক্সপোর্ট করতে পারি, কিন্তু পরের মাসে আমাদেরকে আবার চাল ইম্পোর্ট করতে হবে। আমরা আইটি এক্সপোর্ট করার মতন অবস্থায় নাই। আমরা এক্সপোর্ট করতে পারি কি রেডিমেড গার্মেন্টস এবং র হিট, চামড়া। আমরা পাটও এক্সপোর্ট করতে পারি না, কারণ পাট আমাদের এখন হয় না। চা এক্সপোর্ট করতে পারি না, কারণ চা আমাদের মার্কেটে অপ্রতুল। সুতরাং এই যে 10 বছর পরে আমাদের এক্সপার্টরা পোর্ট হ্যান্ডেল করা শিখবে এবং শিখে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যে কাজ আনবে এবং বাংলাদেশ কোটি কোটি ডলার আনবে, এই জিনিসটা হচ্ছে যে ওই কৃষক বলেছিল যে তুমি কি জানো চাঁদ কেন বেঁকা? বলে হ্যাঁ জানি, জানবো না কেন? বলে বলো তো চাঁদ কেন বেঁকা হয়ে ওঠে? বেগুন যেহেতু বেঁকা, চাঁদ তো বাঁকা হইতেই হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যার যার মতো করে শেষে এরকম করে বানিয়ে নেন, লজিক বানিয়ে নেন। এখন আপনি সোজাসাপটা বলুন যে ভাই আমি কথা দিয়ে এসেছিলাম, তাদেরকে আমি এই ফ্যাসিলিটি গুলো দেবো, সেই কথার বিনিময়ে আমি কিছু পেয়েছিলাম, তোমরাও সেটা কিছু পাও, এটা এমিকেবলি আমরা দিয়ে দিই। এই যে স্বপ্ন দেখানোর তো কোনো দরকার নেই। 10 বছর পর বাংলাদেশ কোটি কোটি টাকা ইনকাম করবে, এদের কাছ থেকে শিখবে। ওদের কাছ থেকে শিখতে গেলে তো আমি কোরিয়া যেয়ে শিখে আসতে পারি, আমি ওমানে যেয়ে শিখে আসতে পারি, আমি কুয়েতে যেয়ে শিখে আসতে পারি। আমার এখানে পোর্ট দিয়ে শিখতে হবে কেন? মনে রাখতে হবে আমাদেরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে একটি নৌকা রাখার জায়গা চেয়েছিল নবাবের কাছে। তাদের যে বাণিজ্যিক নৌকাটা, সেই নৌকাটা ডাকাতির ভয়ে বলছে যে একটা জায়গা দিন, আমি নৌকাটা রাখবো, ওটা যেন ডাকাতরা এসে হামলা টামলা না করে। তারপর 200 বছর, তারপরের ইতিহাস 200 বছর। তো আমরা পোর্ট দিচ্ছি, চিটাগাং তো আর দিচ্ছি না, আমরা চিটাগাং শহরটা তো আর দিচ্ছি না, একটা পোর্ট হ্যান্ডেল করতে দিচ্ছি। তাও একটা পোর্টের গোটাটা না, নিউমোরিং অঞ্চলটা, নিউমোরিং অঞ্চলটা দিচ্ছি আমি হ্যান্ডেল করতে, তার কিছু পয়সার বিনিময়ে। কিন্তু আমি যদি ওই রেফারেন্সে ফিরে যাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র নৌকা রাখার জায়গা চেয়েছিল, সৈন্য রাখার জায়গাও চাইনি, দেশ দখল করতেও চাইনি, কিচ্ছু না, কিন্তু 200 বছর। তো আমরা ঘর পোড়া গরু, আমরা জানি যে সাম্রাজ্যবাদীরা কোথাও যখন সূচ হয়ে ঢোকে কিভাবে ফাল হয়ে বের হয়। বুঝতে পারছি। আমরা জানি তালেবান থেকে যখন মার্কিন সাম্রাজ্যবাদ যখন পাত্তালি গুটায় চলে যায়, বাংলাদেশের বহু মানুষ হাততালি দিচ্ছিল মার্কিন সৈন্যদের চলে যাওয়া দেখে, খুশি। বাঙালি তো অল্পে খুশি হয়, চলে যাওয়া দেখে খুশি হচ্ছিল। কেন আমেরিকানরা এত কোটি কোটি টাকার ডলারের আর্মস গুলো ফেলে যাচ্ছে, ট্যাঙ্ক, সাজোয়া যান, মিসাইল, তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম সব ফেলে যাচ্ছে কেন? বাঙালি ওই জিনিসটা বোঝেনি, আমরা বুঝিনি ওই জিনিসটা,
যে মার্কিন সাম্রাজ্যবাদ ওগুলো ফেলে যাচ্ছে না, ওগুলো ডিপ্লয় করে যাচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ওদের সর্ব উত্তরের যে এয়ারপোর্টটি ওটা দখল করে নিয়েছেন, কেউ জানে না, আমাদের মিডিয়ায় এই খবর ছাপাও হয়নি, কারণ ওই জায়গা থেকে চীনের সমস্ত চীনটা কাভার করে আমেরিকান মিসাইল গুলো, ক্রুড মিসাইল। এবং ওই যে সরঞ্জামগুলো ফেলে গেছিল তারা 2020 সালে, সেই সরঞ্জামগুলো এখন আমেরিকা নতুন করে এসে মালিকানা দাবি করছে, আমাদের ওগুলো আস্তে আস্তে ফেরত দাও, ওগুলো ফেরত দিলে তোমাদেরকে যে ডলারগুলো আমাদের কাছে গচ্ছিত আছে আমরা সেগুলো তোমাদের কাছে কাছে ফেরত দেব। তালেবান সরকার বাধ্য হয়ে তাদেরকে ফেরত দিচ্ছে, এবং আমেরিকান সোলজাররা এখন উইদাউট এনি পাসপোর্ট, উইদাউট এনি ভিসা যখন খুশি আফগানিস্তানে এসে নামছে। এটা কিসের বলে হচ্ছে? আমরা কি চিটাগাং পোর্টটাকে সেইভাবে করব? যখন খুশি আমেরিকান মেরিন এসে নামবে, যখন খুশি আমেরিকান এয়ারফোর্স এসে নামবে, ভালোই তো, আমাদের টাকা আসছে, তাহলে আমরা ফিলিপিন হয়ে যাই, আমাদের 12 বছরের মেয়েগুলো প্রস্টিটিউশনে নাম লেখাবে। অনেকে বলে যে ফিলিপাইন দিয়েছে, দক্ষিণ কোরিয়া দিয়েছে, আমরা দিলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, খালি ফিলিপাইনের সোসাইটিটা দেখে আসুন আপনারা, যে ফিলিপিনের শতকরা কত ভাগ মেয়ে তারা বাড়িতে থাকতে পারে, তারা বাপ মায়ের সঙ্গে থাকতে পারে। এগুলো খুব টেরিফিক, এগুলো খুবই টেরিফিক। যারা এই কথাগুলো বলেন যে সিম্পল পোর্ট দেওয়া হচ্ছে, এরা আসলে মানে আমার কাছে যেটা মনে হয় তারা হিস্ট্রি সম্পর্কে একেবারেই অজ্ঞ, এবং আপকামিং হিস্ট্রি যেটা, আপকামিং যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো সম্পর্কে প্রিডিকশন করতেও তারা ব্যর্থ। আর উনি যেটা বললেন যে করিডোর বিষয়ে, উনি যদি করিডোর বিষয়ে সঠিক বলেন তাহলে 6 জন ব্যক্তি করিডোর বিষয়ে মিথ্যাচার করেছে, ওনার খলিলুর রহমান সহ, ওনার প্রেস উপদেষ্টা সহ, জাতিসংঘের আবাসিক সেক্রেটারি সহ এভরিবডি মিথ্যা কথা বলেছেন, উনি সত্যি কথা বলেছেন। আর তারা যদি সত্যি কথা বলে থাকেন তাহলে উনি মিথ্যা কথা বলেছেন। রাইট, ক্লিয়ার। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, এই পোর্টের ব্যাপারে এবং আপনার করিডোরের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেভাবে করে একেবারে অ্যাডামেন্ট, এবং তিনি করবেনই, তিনি জনগণকে ঐক্যবদ্ধ হতে বলেছেন এই ব্যাপারে, এটি তো একটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত তিনি এনি হাউ বাই হুক অর ক্রুক তিনি এটি করবেনই। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটি কি? দেখুন, আমাদের প্রফেসর ইউনূসের জন্য এটি জীবন মরণ সমস্যা। তাকে যেই কারণে মসনদে মোতায়েন করা হয়েছে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মীর জাফর আলী খানকে মোতায়েন করেছিল, এবং তিনি তার ডেলিভার করতে পারছিলেন না, উল্টো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলে আপনার যোগসাজশে গোটা তিনেক ওলন্দাজ যুদ্ধজাহাজ এনে হাজির করে ফেলেছিলেন কলকাতায়। তো সেটি আর ইংরেজরা নিতে পারেনি, তখন তার জামাতা মীর কাসেম আলীকে মসনদে বসায়। তো এখন সেই রকম পরিস্থিতি উদ্ভব হতে পারে, তিনি যদি ডেলিভার করতে না পারেন, করিডোর বলেন, আপনার চ্যানেল বলেন, হোয়াট এভার ইট ইজ, এটা যদি তিনি শেষ পর্যন্ত ডেলিভার করতে না পারেন, ইতিমধ্যে ডিফ্যাক্টো সেন্সে করে ফেলেছেন, ডিজুরো সেন্সে তিনি যদি করতে অসমর্থ হন, তাহলে আপনার 1 সেকেন্ডও দেরি করবে না, আপনার সেই শক্তি নিচয় তাকে ছুঁড়ে ফেলে দেবে, প্রয়োজনে মেরে ফেলবে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বুঝতে পেরেছি। সব মিলে খুব একটা সংকটপূর্ণ অবস্থা, কিন্তু সময় তো দ্রুত শেষ হয়ে যাচ্ছে, রাইট? ডেফিনেটলি জুলাই ইজ নকিং এট দ্য ডোর, জুলাই ইজ নকিং এট দ্য ডোর, এটা ভুলে গেলে চলবে না। সব কিছুর সঙ্গে একটার সঙ্গে আর একটা যোগসূত্র আছে। আপনি খেয়াল করে দেখেন, এই 50,000 সৈন্য নিয়ে পলাশির আম্র কাননে মীর জাফর আলী খানের 2IC আপনার ইয়ার লতিফ খান দাঁড়িয়েছিলেন। মীর জাফর আলী খানের সংবাদ আপনি ইতিহাস ঘেটে পাবেন, ইয়ার লতিফ খান কিন্তু বেমালুম হারিয়ে গেছেন। মীর মদন মোহনলালের বর্ণনাও আপনি পাবেন, তাদের কবরও খুঁজে পাবেন, কিন্তু আমাদের এই ইয়ার লতিফ খানের কোনো চালচুলোর ঠিকানা আর খুঁজে পাবেন না। ইতিহাস এতই নির্মম।